এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 7-এর জিওগ্রাফির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর কিছু ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের সাথে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি জিওগ্রাফি সাজেশন অলরেডি শেয়ার করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ প্রশ্নগুলো ভীষণই ইম্পর্টেন্ট। তোমরা যদি স্কিপ করো তাহলে প্রশ্নগুলো কিন্তু মিস করে যাবে। পরীক্ষার আগে প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে। আশা করছি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। 1 নম্বর দেখো, সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্নটা দেখো, ভূপৃষ্ঠের সব জায়গায় একরকম নয়, কারণ ব্যাখ্যা করো। উত্তরটা হবে, পৃথিবীর পৃষ্ঠের উপর কোথাও পাহাড় পর্বত, কোথাও মালভূমি, আবার কোথাও সমভূমি। এই সমস্ত রকম ভূমিরূপ মূলত দুই ধরনের শক্তি দ্বারা সৃষ্টি হয়েছে, যথা ভূ অভ্যন্তরীণ শক্তি ও বহির্জাত শক্তি। এরপর হেডিং করবে ভূ অভ্যন্তরীণ শক্তি। ভূপৃষ্ঠে অনেকগুলো ছোট বড় পাত নিয়ে গঠিত। মহাদেশ ও মহাসাগরগুলি এই পাতগুলির ওপর অবস্থিত, আর এই পাতগুলি একটি থকথকে বা সান্দ্র অ্যাসথেনোস্ফিয়ার স্তরের উপর ভাসছে। ভাসতে ভাসতে পাতগুলি কখনো পরস্পরের দিকে এগিয়ে এসে ধাক্কা খায়, আবার কখনো দূরে সরে যায়। এর ফলে ভূ আলোড়ন সৃষ্টি হয়, যা থেকে ভূ অভ্যন্তরীণ শক্তির জন্ম হয়। এই শক্তির দ্বারাই পর্বত, মালভূমি, সমভূমি সব রকম ভূমিরূপ তৈরি হয়। এরপর হেডিং করবে বহির্জাত শক্তি। অপরদিকে বহির্জাত শক্তি হলো নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি দ্বারা সৃষ্ট শক্তি। এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলি ভূমিরূপের উপর সবসময় কাজ করে চলেছে। কখনো ক্ষয় করে উচ্চতা হ্রাস করছে, কখনো সঞ্চয় করে উচ্চতা বৃদ্ধি করছে। এইভাবে ভূমিরূপ জুড়ে বৈচিত্র্যময় ভূমিরূপ তৈরি হয়েছে। তাই বলা যায় ভূপৃষ্ঠের সব জায়গায় একরকম নয়। এখানে ভূপৃষ্ঠ হবে, ভূপৃষ্ঠ লিখবে। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। 1 নম্বর পয়েন্টস লিখবে, দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে। 2 হচ্ছে প্রত্যেকটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত এবং দৈর্ঘ্য সমান। 3 হচ্ছে দ্রাঘিমা রেখাগুলির মান মূল মধ্যরেখার পূর্ব পশ্চিমে ক্রমশ বৃদ্ধি পায়। দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 180 ডিগ্রি। 4 নম্বর পয়েন্টস লিখবে, প্রতিটি দ্রাঘিমা রেখা কৌণিক যোগফল 180 ডিগ্রি। 5 নম্বর পয়েন্টস লিখবে, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়, 2 মেরু বিন্দুতে এগুলি মিলিত হয়েছে। 6 নম্বর পয়েন্টস লিখবে, দ্রাঘিমা রেখাগুলি অক্ষরেখাগুলিকে সর্বদা লম্বভাবে ছেদ করে। 7 নম্বর পয়েন্টস লিখবে, একই দ্রাঘিমা রেখায় অবস্থিত প্রতিটি স্থানে একই স্থানীয় সময় হয়। এখানে একই হর্ষই হবে, একারটা কেটে দেবে। 8 নম্বর পয়েন্টস লিখবে, একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুর পার্থক্য লক্ষ্য করা যায়। 3 নম্বর প্রশ্ন দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিজ্ঞানীরা ডিসেম্বর জানুয়ারি মাসে আন্টার্কটিকা অভিযান করেন, কারণ ব্যাখ্যা করো। উত্তর হবে, ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকায় যান, তার কারণগুলি হলো, এক হচ্ছে আন্টার্কটিকা ও অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ডিসেম্বর মাসে পৃথিবীর দক্ষিণায়নের ফলে এখানে দক্ষিণ আয়ন হয়ে গেছে, দক্ষিণ নয়াকার করে দেবে, আর এখানে আটা কেটে দেবে। পৃথিবীর দক্ষিণ ভারতের সূর্য থেকে হেলে অবস্থান করায় 22 হবে। 22শে ডিসেম্বর সূর্যকিরণ মকর ক্রান্তি রেখার উপর পতিত হয়। এই দিন দক্ষিণ গোলার্ধে দিন বড়, রাত্রি ছোট হয়। দিন বড় হওয়ার দরুন এই সময় দক্ষিণ গোলার্ধে ভূপৃষ্ঠ ও বায়ুস্তর তুলনামূলকভাবে উত্তপ্ত হয়ে আন্টার্কটিকা ও অস্ট্রেলিয়া মহাদেশে গ্রীষ্মকালের সূচনা করে। 2 নম্বর পয়েন্ট লিখবে, দক্ষিণ গোলার্ধে এই সময় টানা হবে। 3 মাস দিনের আলো থাকায় নানান রকম পরীক্ষা নিরীক্ষা ও বৈজ্ঞানিক কার্যকলাপের সুবিধা হয়। 3 নম্বর পয়েন্ট লিখবে, সূর্যের দক্ষিণায়নের ফলে এই সময় উত্তর গোলার্ধে শীত এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল চলে। এজন্য সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হিমাঙ্কের উপর উষ্ণতা উঠে যায়, ফলে শীতের তীব্রতা কম থাকে। 4 নম্বর পয়েন্ট লিখবে, গ্রীষ্মের সময় সূর্যালোকের প্রভাবে বরফ গলে গিয়ে মহাদেশের ক্ষেত্রমান হ্রাস পায়, ফলে বিজ্ঞানীরা এই সময় মহাদেশের অভ্যন্তরে অনেকটা প্রবেশ করতে পারেন। 5 নম্বর পয়েন্ট লিখবে, গ্রীষ্মকালের প্রবল গতিবেগ সম্পন্ন তুষারঝড় ব্লিজার্ড সাধারণত প্রবাহিত হয় না, ফলে বিজ্ঞানীরা নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে তাদের গবেষণামূলক কাজ চালানো ও পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, নরওয়েকে মধ্যরাত্রির সূর্যদেশ বলে কেন? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর দেখো, পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীতে পর্যায়ক্রমে দিন ও রাত সংঘটিত হয়। যখন কোনো স্থানে স্থানীয় সময় অনুযায়ী রাতের বেলা সূর্যকে দেখা যায়, তখন সেই দুবার হয়ে গেছে, একটা কেটে দেবে।
তখন সেই সূর্যকে নিষেধ সূর্যের দেশ বলে। 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর মেরু অঞ্চলে সূর্য অস্ত যায় না, অর্থাৎ এই সময় একটানা 6 মাস দিন। ফলে নরওয়ের হ্যামারফেস্ট একসাথে হবে। বন্দরে সাধারণত মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত গভীর রাতে সূর্যকে দেখা যায়। এই জন্য একে নিশীথ সূর্য এবং নরওয়ের হ্যামারফেস্ট বন্দর ও তার আশেপাশের অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, জলবিভাজিকা ক্ষয় হয়ে গেলে কি ঘটনা ঘটবে? উত্তর হবে সাধারণত দুটি নদী অববাহিকাকে যে উচ্চভূমি বা পর্বতশ্রেণী একে অপর থেকে পৃথক করে রাখে তাকে জলবিভাজিকা বলে। যেহেতু বেশিরভাগ জলবিভাজিকা উচ্চ পার্বত্য অঞ্চল কেন্দ্রিক হয় এবং এই অঞ্চলে নদীর বেগ যথেষ্ট বৃদ্ধি পায়, তাই পার্শ্ববর্তী নদীদ্বয়ের এই অন্তর্জালটা কেটে দেবে দ্বারা জলবিভাজিকা ক্রমে ক্ষয় পেতে থাকে। ফলে জলবিভাজিকাটি ক্রমে সংকীর্ণ হতে থাকবে। জলবিভাজিকা ক্রমশ সংকীর্ণ হলে সেই অঞ্চলে নদীগ্রাস ঘটবে। নদীগ্রাস ঘটার দরুন সংশ্লিষ্ট অঞ্চলে ব্যাপক প্লাবন সৃষ্টি হবে। এর প্রভাবে সামগ্রিকভাবে ওই অঞ্চলে ব্যাপক ভূমিধস ঘটবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, তুমি তোমার বাড়িতে জল দূষণ প্রতিরোধে সাহায্য করতে পারো এমন দুটি কাজের উদাহরণ দাও। উত্তর হবে 1 নম্বর পয়েন্ট লিখবে, জল দূষণ প্রতিরোধের জন্য বাড়ির নোংরা আবর্জনা তরল বর্জ্য নির্দিষ্ট এমন জায়গায় ফেলতে হবে যাতে কোনোভাবেই বিশুদ্ধ জলকে দূষিত করতে না পারে। 2 হচ্ছে বাগানের চারপাশে নলকূপের নিকাশি নালার ধারে, এখানে ধারে হবে, ফুল ফল শাকসবজি গাছ লাগাতে হবে। এখানে একটা কমা দিয়ে নেবে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখবে। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন দেখো, রচনাধর্মী প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন দেখো, রুশ শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তরটা দেখো, জার্মানি রুশ শিল্পাঞ্চল ইউরোপ তথা সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এখানে শিল্পের বিকাশ ঘটার অনুকূল কারণগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর দেখো, স্থানীয় উৎকৃষ্ট মানের কয়লা রুর অঞ্চলে ভূত্বকের কাছাকাছি বা প্রায় উপরিভাগে উচ্চ মানের অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস কয়লা পাওয়া যায়। ওই কয়লা অল্প খরচে উত্তোলন করে লৌহ ইস্পাত শিল্পে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। 2 নম্বর পয়েন্ট লিখবে, উন্নত পরিবহন ব্যবস্থা। সমগ্র অঞ্চলটি জলপথ, সড়কপথ, রেলপথ ও বিমানপথের মাধ্যমে ইউরোপ সহ সমগ্র বিশ্বের সঙ্গে যুক্ত আছে। রাইন নদী ও বিভিন্ন খালের মাধ্যমে উত্তর সাগর তথা আটলান্টিক মহাসাগরের সঙ্গে রুর অঞ্চলের সরাসরি যোগাযোগ আছে। 3 নম্বর পয়েন্ট লিখবে, আকরিক লৌহের প্রাচুর্য। রুর অঞ্চলে আকরিক লৌহের অভাব আছে, কিন্তু এখানকার শিল্পের প্রয়োজনীয় লৌহ আকরিক প্রতিবেশী দেশ থেকে জলপথে সুলভে আমদানি করা হয়। 4 হচ্ছে পর্যাপ্ত জল সরবরাহ। রুর অঞ্চলে প্রয়োজনীয় জল রাইন, রূপ, লিপে, উপার নদী থেকে পাওয়া যায়। 5 নম্বর পয়েন্ট লিখবে, মূলধনের প্রাচুর্য। জার্মানির ধনী বণিক সম্প্রদায়, বীমা কোম্পানি ও ব্যাংকগুলি পর্যাপ্ত মূলধন বিনিয়োগ করে। এখানে এই কার্ডটা হবে না। 6 নম্বর পয়েন্ট লিখবে, সুলভ দক্ষ শ্রমিক। অঞ্চলটি ঘনবসতিপূর্ণ ও বহুদিন আগে থেকে লৌহ ইস্পাত শিল্প এখানে কেন্দ্রীভূত হওয়ার স্বাভাবিক কারণে এখানে দক্ষ শ্রমিকের অভাব হয় না। 7 নম্বর লিখবে, উন্নত বাজার। রুর অঞ্চলে উৎপাদিত পণ্য দ্রব্যাদি শুধুমাত্র জার্মানির অভ্যন্তরে সীমাবদ্ধ থাকে না। উত্তর পশ্চিম ইউরোপ, এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশে গুণগত মানের জন্য এখানকার পণ্য চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 8 নম্বর পয়েন্ট লিখবে, উন্নত প্রযুক্তিবিদ্যা। রুর অঞ্চলে বিভিন্ন শিল্পীর আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে শিল্প উৎপাদিত পণ্য যেমন বেশি হয় তেমন খরচ অত্যন্ত কম হয়। 9 নম্বর পয়েন্টস লিখবে, শক্তি সম্পদ। স্থানীয় সুলভ তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ শিল্পের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। এখানে প্রয়োজনীয় হবে, এই কার্ডটা কেটে দেবে। নেক্সট প্রশ্ন দেখো, জনজীবনে নদীর প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তর হবে, জনজীবনে নদীর প্রভাব অপরিসীম। নদী যে কোনো সভ্যতার সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে, যেমন সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা, নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা এবং বর্তমানে গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, ইয়াংসি কিয়াং, হোয়াংহো নদীকে কেন্দ্র করে সভ্যতার বিকাশ ঘটেছে। মানব জীবনে নদীর প্রভাবগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর লিখবে, বসতি গঠন। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত বদ্বীপ বা সমভূমি অঞ্চলে পৃথিবীর অধিকাংশ মানুষের বসতি স্থাপিত হয়েছে এবং নদী তীরবর্তী অঞ্চলে বিখ্যাত শহর গড়ে উঠেছে, যেমন কলকাতা, বারাণসী, এলাহাবাদ প্রভৃতি। 2 লিখবে, জলের যোগান। পানীয় জল থেকে কৃষিকাজ বা শিল্পের প্রয়োজনীয় জল সরবরাহ সবই নদীর দ্বারা হয়ে থাকে। তাই নদীর তীরবর্তী অঞ্চলগুলি কৃষি ও শিল্পে উন্নত ও ঘনবসতিযুক্ত। 3 হচ্ছে কৃষিকাজ। নদীর নবীন পলিমাটি সমৃদ্ধ প্লাবনভূমি কৃষিকার্যের পক্ষে আদর্শ, যেমন ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কৃষিকাজ উন্নতি লাভ করেছে, আবার মরুপ্রায় মিশরে নীলনদের পলি সমৃদ্ধ অঞ্চলও কৃষিকাজের উন্নত।
4 নম্বর পয়েন্টস লিখবে মৎস্য চাষ। নদীর মৎস্য শিকারকে কেন্দ্র করে নদীর মোহনা সংলগ্ন অঞ্চলের মানুষ মৎস্য শিকার ও মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন। 5 হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন। মূলত পার্বত্য ও মালভূমি অঞ্চলে খরস্রোতা নদীগুলি থেকে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। বর্তমানে পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ শক্তির ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পাচ্ছে। 6 নম্বর পয়েন্টস লিখবে বন্দর গঠন। নদীর মোহনায় প্রধান নদী বন্দর এবং অন্যান্য স্থানে স্থানীয় নদী বন্দর এখানে করে আছে, করেটা কেটে দেবে, এখানে গড়ে হবে। গড়ে উঠলে দেশের ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করে। নম্বর প্রশ্ন দেখো, কিভাবে জলকে আমরা পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে পারি? উত্তর হবে নিম্নলিখিত উপায়ে জলকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা যাবে। উত্তর হবে 1 নম্বর পয়েন্টস লিখবে বাড়িতে ব্যবহৃত জল কৃষিক্ষেত্রে এবং কলকারখানার মেশিন ঠান্ডা করতে ব্যবহার করা যায়। 2 হচ্ছে কলকারখানা থেকে নির্গত গরম জল নিকটস্থ জলাশয়ে সংরক্ষণ করে ঠান্ডা করতে হবে। সেই ঠান্ডা জল পুনরায় কারখানার মেশিনে প্রয়োজনে ব্যবহার করা যাবে। 3 হচ্ছে ড্রেনের জল সংরক্ষণ ও পরিশ্রুত করে কৃষিক্ষেত্রে যানবাহন ধোয়ার কাজে ব্যবহার করতে হবে। 4 নম্বর পয়েন্টস লিখবে নোংরা ময়লা জল কোনো জলাশয়ে সঞ্চয় করে সেখানে মাছ চাষ করা যায়। উল্লেখ্য ক্ষারযুক্ত জলে অনেক মাছ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। 5 নম্বর পয়েন্টস লিখবে বৃষ্টির জলকে টিন বা প্লাস্টিকের শেড ব্যবহার করে উপযুক্তভাবে ট্যাঙ্কে জমা করে পুনর্ব্যবহার করা যেতে পারে। 6 নম্বর পয়েন্টস লিখবে সবজি ধোয়া ও হাত ধোয়ার জলকে শুদ্ধিকরণ করে পুনরায় গৃহস্থালির কাজে ব্যবহার করা যায়। 7 নম্বর পয়েন্টস লিখবে নদ নদী জলাশয় সমুদ্রের জলকে বিশুদ্ধ করে পুনরায় পানীয় জল হিসাবে ব্যবহার করা যেতে পারে। আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে এক্সামের আগে পড়বে। এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানে শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।